আশা আশা পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। বন্ধুরা, যখন পেট খালি থাকে আর পকেট ছেঁড়া থাকে, তখন আশার বোঝা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। এ গল্প কিশনপুর গ্রামের ভোলার, যার ভাগ্য তার ক্ষেতের জমির মতোই শুকনো আর অনুর্বর হয়ে গেছে। মালিক, আর কত পরীক্ষা নেবে? 3 বছর, পুরো 3 বছর হয়ে গেল এই জমি একটাও দানা ফলায়নি। এখন তো মনে হচ্ছে এই মাটিই আমার কবর হয়ে যাবে। বীরজু জমিদার ক্ষেতের আইলের উপর দাঁড়িয়ে, তার পরনে দামি কাপড়। ওরে ভোলা, কেনই মরা জমিটাকে জাগানোর চেষ্টা করছিস? আমি তোকে আগেই বলেছিলাম এই জমি আমাকে বেচে দে আর শহরে গিয়ে মজুরি কর, কমপক্ষে পেটে দুমুঠো ভাত তো যাবে। না বিরজু কাকা, এটা আমার বাপদাদার স্মৃতি। এটা বেচে দিলে আমার আত্মাটাও বিক্রি হয়ে যাবে। আজ না হোক কাল এই জমি সোনা ফলাবে। আমার মন বলে সোনা। সোনা তো দূরের কথা, এখানে পিতলও পাবি না। দেখিস একদিন তুই আমার পায়ে পড়ে বলবি, কাকা জমিটা নিয়ে নাও, আমাকে এক বেলার খাবার দাও। বীরজু ধোঁয়া উড়াতে উড়াতে চলে যায়। ভোলা তার চলে যাওয়া দেখে, তার চোখে পানি। বীরজুর কথা তেতো ছিল, কিন্তু সত্যের খুব কাছাকাছি। ভোলা জানে এবারও কিছু না হলে তার ঘর, তার সম্মান সব নিলামে চলে যাবে। সন্ধ্যায় ভোলা বাড়ি ফেরে, তার কাঁধ ঝুঁকে আছে। লাজবন্তী চুপচাপ এক লোটা ভরা পানি এনে রাখে। ঘরে কিছু আছে লাজবন্তী? না, পাড়ার কাকিমার কাছ থেকে একটু আটা ধার এনেছিলাম। তার শেষ রুটিটা আজ দুপুরে তুমি খেয়েছ। এখন তো ডিব্বাগুলোও খালি, আমাদের হাঁড়িগুলোও খালি। তুমি খেয়েছ? হ্যাঁ, একটু বেঁচেছিল, আমার পেট ভরে গেছে। ভোলা জানে সে মিথ্যে বলছে। আমায় ক্ষমা করে দে লাজবন্তী। যে ঘরে তুই এসেছিলি তখন এখানে সুখ ছিল। আজ আমি তোকে দুবেলা খাবারও দিতে পারছি না। বীরজু কাকা ঠিকই বলে, আমি হেরে গেছি। হাল ছাড়বেন না। খারাপ সময় অতিথির মতো আসে আর চলে যায়। আপনি শুধু নিজের সততা যেন নড়বড়ে না হতে দেন। লাজবন্তীর কথা ভোলার কাছে ওষুধের মতো ছিল, কিন্তু পেটের আগুন তো কথায় নেভে না। সেই রাত দুজনেই না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ভোলার চোখে ঘুম ছিল না। তার চোখে শুধু ভেসে উঠছিল শুকনো মাঠ আর বীরজুর তেতো কথা। ভোরের সূর্য ওঠার আগেই ভোলা মাঠে পৌঁছে যায়। রাগ আর হতাশায় সে মাটি খুঁড়তে থাকে। হঠাৎ ফাওনা শক্ত কিছুতে আঘাত করে, ধাতব শব্দ। এটা কিসের শব্দ? পাথর নাকি? না, এটা তো পাথরের শব্দ না। মাটির নিচে কিছু একটা সোনালি জিনিস ঝলমল করছে। ভোলা আরও দ্রুত খুঁড়তে থাকে। গর্তের ভেতর একটি মূর্তি, কোনো দেবতার নয়, একটি ছাগলের মূর্তি। পুরনো, মাটিতে মাখা, কিন্তু যেখানে যেখানে মাটি সরে গেছে সেখানে খাঁটি সোনা ঝলমল করছে। তার চোখ দুটি লাল রত্ন দিয়ে তৈরি। এটা কি? একটা ছাগল? এত ভারী? সূর্যের প্রথম কিরণ মূর্তির ওপর পড়তেই সেটি ঝলসে ওঠে। সোনা? এটা তো আসল সোনা মনে হচ্ছে। হে ওপরেওয়ালা, তুমি কি আমার কথা শুনলে? কিন্তু ওটা কোনো সাধারণ মূর্তি ছিল না। ছাগলের মূর্তির চোখে অদ্ভুত এক ঝিলিক, যেন সে ভোলার দিকে তাকিয়ে আছে।
ভোলার হৃদয় জোরে ধরফর করতে থাকে। কেউ যেন না দেখে, দূর দূর পর্যন্ত কেউ নেই। ভোলার তাড়াতাড়ি মূর্তিটা তার পুরনো কাপড়ে জড়িয়ে নেয় এবং দৌড়ে বাড়ি আসে। বাড়িতে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। কি হয়েছে? এমন দৌড়ে এলে কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? না, ঝগড়া না, চমৎকার হয়েছে লাজবন্তী, চমৎকার। সে মাটিতে বসে কাঁপা হাতে কাপড় সরায়। সোনালি ছাগলের মূর্তি বেরিয়ে আসে। ঘরের অন্ধকার যেন তার ঝলকে আলোকিত হয়ে ওঠে। হে ভগবান, এটা তো সোনা, লাজবন্তী। খেতে পুঁতে রাখা ছিল। এটা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। এবার আমাদের দারিদ্র্য শেষ, আমরা আর না খেয়ে মরব না। আস্তে বলুন, দেয়ালেরও কান আছে। কিন্তু এই মূর্তিটা, এর চোখ দুটো আমার ভয় করছে। এটা স্বাভাবিক মনে হচ্ছে না। তুই সব সময় ভয় পাস। এটাই আমাদের ভাগ্যের চাবি। ভাবতো, এটা বেচে আমরা কত কিছু করতে পারি। নতুন বাড়ি, বলদের জোড়া, আর তোর চিকিৎসা। হঠাৎ সোনার ছাগলের মূর্তির লাল চোখে এক মুহূর্তের জন্য তীব্র আলো ঝলসে ওঠে। দেখেছেন দেখেছেন, ওর চোখ জ্বলে উঠল। তোর ভুল দেখেছে, সূর্যের আলো পড়েছে হয়তো। ভোলা এটাকে ভ্রম ভেবে উড়িয়ে দিল। কিন্তু সে জানত না, যাকে সে আশীর্বাদ ভাবছে তা শুধু সোনা নয়, এক পরীক্ষাও হতে পারে। ধনের ঝলক অনেক সময় তার পেছনে লুকিয়ে রাখে বিপদ। সন্ধ্যা নেমেছে, ভোলা আর লাজবন্তী ঘরের ভেতরে। তারা মূর্তিটা একটা পুরনো মাটির কলসিতে লুকিয়ে রেখেছে। ভোলা ভেবেছিল এই গোপন কথা শুধু তাদের দুজনের মধ্যেই থাকবে। কিন্তু গ্রামে গোপন কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়, বিশেষ করে যখন সেটা সোনার ব্যাপার। আচ্ছা, তাহলে অনুর্বর জমি শেষমেশ গুপ্তধনই উগরে দিল। সোনার ছাগল? ভোলা, তুই বোধহয় ভুলে গেছিস, যে জমিতে এটা পেয়েছিস সেটা তোর নামে হলেও এখন তার অধিকার শুধু আমার। ও ছাগলটা আমার। বীরজু দরজায় কড়া নাড়তে হাত কলে। ভেতরে ভোলা আর লাজবন্তীর হাসির শব্দ শোনা যাচ্ছিল। তারা জানেই না বাইরে কে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাদের হাসি থেমে যায়। চারদিকে নিস্তব্ধতা। ভোলা আতঙ্কে কলসির দিকে তাকিয়ে। এত রাতে কে হতে পারে? কড়া নাড়া শুধু দরজায় নয়, ভোলার ভাগ্যেও পড়েছিল। না, তুই পিছিয়ে যা, আমি দেখছি। ভোলা দরজা খোলে। সামনে বীরজু দাঁড়িয়ে, তার মুখে কৃত্রিম হাসি। আরে ভোলা ভাই, দরজা খুলতে এত দেরি কেন? ঘরে কি কোনো গুপ্তধন লুকাচ্ছিস নাকি? না কাকা, আমরা তো ঘুমাচ্ছিলাম। এত রাতে আপনি? তার চোখ বাজ পাখির মতো চারপাশে ঘুরছে। হঠাৎ তার নজর পড়ে কম্বলে ঢাকা কলসির ওপর। সোনা দরকার ভোলা, কিন্তু ঋণ শোধ করা তার থেকেও বেশি দরকার। মনে পড়ল, তোর বাবা 10 বছর আগে আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল তার সুদ এখনো বাকি আছে। কাকা, সেই ঋণ তো আমরা গত বছর গরু বেচে শোধ করেছি। আপনি তো বলেছিলেন হিসাব চুকেছে। জবাব দিচ্ছিস? ওটা ছিল আসল টাকা। সুদ কে দেবে? সব মিলিয়ে 5,000 টাকা হয়, আর সেটা আমি এখনই চাই, নইলে কাল সকাল পর্যন্ত সময় দিলাম। কাকা, আমি যদি নিজের চামড়া বিক্রি করি তবুও এত টাকা পাবো না। কাকা, দয়া করুন। বীরজু এগিয়ে এসে কলসির পাশে দাঁড়ায়। তার হাত ধীরে ধীরে কলসির ওপর গিয়ে থামে। দয়া? ঠিক আছে, একটা চুক্তি করি। যদি টাকা না থাকে তাহলে এই বাড়ি আর ওই অনুর্বর জমি আমার নামে লিখে দে। কাল সকালে পঞ্চায়েত বসবে। হয় টাকা নিয়ে আসবি, না হলে আঙুলের ছাপ দিতে চলে আসবি। বীরজুর চলে যাওয়ার পর ঘরে নেমে আসে গভীর নীরবতা। ভোলা মাটিতে বসে মাথা চেপে ধরে। সে সব জানে লাজবন্তী, সে ঋণ চাইতে আসেনি, সে আমাদের লুটতে এসেছে।
তার বুঝে গেছে আমাদের কাছে কিছু আছে। তাহলে আমরা কি করব? মূর্তিটা কি তাকে দিয়ে দেব? না, ওটা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। বীরজুর মতো পাপীর হাতে গেলে সর্বনাশ হবে। কিন্তু এখন আর কোনো পথও নেই। জমি বাঁচাতে হলে আমাদের ওই সোনা বিক্রি করতেই হবে। ভোলা কলসি থেকে মূর্তিটা বের করে। ক্ষমা করো মালিক, আমি বাধ্য। আমার ঘরের ছাদ বাঁচাতে হবে। ভোলা ভারী লোহার ছেনি আর হাতুড়ি নিয়ে আসে। তার ইচ্ছে মূর্তির একটা ছোট অংশ, যেমন কান বা লেজ, ভেঙে সোনার দোকানে বেচে দেবে। মানুষের মন বদলালেই প্রকৃতিও তার খেলা বদলে দেয়। ভোলা জানত না যাকে সে শুধু সোনা ভাবছে সেটা আসলে এক পরীক্ষা। ভোলা মূর্তিটা মাটিতে রাখে, ছেনি রাখে ছাগলের লেজে। লাজবন্তী ভয়ে মুখ ফিরিয়ে, না, করবেন না। একটা টুকরোই তো, আর আমাদের ঋণ শেষ। সে হাতুড়ি তোলে এবং জোরে আঘাত করে, কিন্তু মূর্তি ভাঙে না, বরং মুহূর্তেই তা লাল হয়ে ওঠে, যেন আগুনে পুড়ছে। আহ, হাত পুড়ে গেল। এটা কি? এটা তো আগুন হয়ে গেছে। দেখুন, এটা এটা কাঁদছে। এর লাল চোখ থেকে জল বেরোচ্ছে। তুমি একে আঘাত করছিলে, তাই এটা রেগে গেছে। এটা সোনা নয়, লাজবন্তী। এটা কোনো জাদু। এটা আমাকে ছুতে দিচ্ছে না। লাজবন্তী সাহস করে সামনে এগিয়ে যায়। তার মনে লোভ নয়, মূর্তির প্রতি মায়া আর দয়া। শান্ত হয়ে যা, আমরা তোকে আঘাত করব না। আমাদের ক্ষমা করে দে। লাজবন্তীর মমতা ভরা হাত মূর্তির গায়ে ছোঁয়া মাত্র মূর্তিটা ঠান্ডা হয়ে যায়, আর হঠাৎ মূর্তির মুখ থেকে ঝনঝন শব্দে একটা সোনার মুদ্রা মাটিতে পড়ে। এটা তো সোনার মোহর। ভোলা বুঝে গেল এই মূর্তির লোভে নয়, সেবায় ফল দেয়। ভাঙতে গেলে আগুন দেয়, আর আদর করলে সোনা দেয়। ৫,০০০ টাকার ঋণ শোধ করতে আর মূর্তি ভাঙার দরকার নেই। লাজবন্তী, এটা অলৌকিক। আমরা যদি প্রতিদিনের সেবা করি তাহলে আমাদের দারিদ্র্য দূর হয়ে যাবে। আমি এখনই শহরে গিয়ে এই মোহর বেচে আসব, আর বীর্য মুখের ওপর টাকা ছুঁড়ে মারব। এখন তো রাত, অন্ধকার। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো। না, বীরজুর কোনো ভরসা নেই। আমি পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভোলা মোহরটা পকেটে রাখে। বাড়ির পেছনের দরজার দিকে এগোতেই সে থমকে যায়। তার বাড়ি ৪ দিক থেকে গ্রামের লোকজন ঘিরে রেখেছে। সবার সামনে দাঁড়িয়ে বীরজু, আর সঙ্গে গ্রামের মোড়ল। ধরো এই চোরকে, পালানোর চেষ্টা করছিল। মিথ্যে বলিস না। গত রাতে আমার বাড়ির মন্দির থেকে সোনার ছাগল চুরি হয়েছে, আর আমি নিজের চোখে দেখেছি সেই মূর্তি ভোলার বাড়িতে আছে। বাড়ি তল্লাশি করো। যদি মূর্তি পাওয়া যায় তাহলে গ্রামের নিয়ম অনুযায়ী ভোলার হাত কেটে দেওয়া হবে। ভোলার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বীরজু শুধু তার জমি নয়, তার সম্মান আর জীবন দুটোই ভাসিয়ে দিয়েছে। এখন যদি কলসিতে মূর্তি পাওয়া যায়, ভোলা প্রমাণ করতে পারবে না যে সে এটা নিজের খেতেই পেয়েছিল। সবাই ঘরের ভেতর ঢুকে পড়ে। লাজবন্তী কলসির পাশে দাঁড়িয়ে কাঁপছে। একজন লোক এগিয়ে এসে কলসিতে লাথি মারে। কলসি গড়িয়ে পড়ে, আর তার ভেতর থেকে সোনার ছাগলটা গড়িয়ে বাইরে চলে আসে। হায়, আমার কুলদেবী, আমার পূর্বপুরুষদের স্মৃতি। এই নীচ লোকটা আমার পূজাঘর থেকে এটা চুরি করেছে। দেখো গ্রামবাসী, চোরের দাড়িতে শুধু তৃণ নয়, পুরো পাহাড় লেগে আছে। বীরজু ঝাঁপিয়ে পড়ে মূর্তিটা তুলতে যায়, কিন্তু হঠাৎ থেমে যায়। তার মনে পড়ে মূর্তিটা গরম হয়ে যেতে পারে। সে চতুরতার সঙ্গে গামছা দিয়ে হাত ঢেকে মূর্তিটা তুলে নেয়। না কাকা, মিথ্যে বলবেন না। ভগবানের ভয় করুন। এটা আমি আমার খেতে পুঁতে থাকা অবস্থায় পেয়েছি। আমি চুরি করিনি। চুপ কর পাপী। তোর অনুর্বর জমিতে তো ঘাসও জন্মায় না, সেখানে সোনা কোথা থেকে জন্মাবে? কিছুক্ষণ পর গ্রামের মাঝখানে বটগাছের নিচে পঞ্চায়েত বসেছে। মুখিয়া চবুতরায় বসে আছেন। ভোলা আর লাজবন্তী অপরাধীর মতো দাঁড়িয়ে। পুরো গ্রাম যেন এক তামাশা দেখছে।
ভোলা, সব প্রমাণ তোর বিরুদ্ধে। একজন গরিব কৃষকের ঘরে এত সোনা, এই কথা বিশ্বাস হয় না। সত্যি করে বল, তুই কখন মূর্তিটা চুরি করেছিস? মুখিয়াজি, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। এই মাটির কসম, কাল যখন আমি ক্ষেত খুঁড়ছিলাম তখন ফাওড়ার আঘাতে এটা বেরিয়ে আসে। আপনি চাইলে এখনই গিয়ে দেখতে পারেন, সেখানে এখনও গর্ত আছে। ও, কি সুন্দর গল্প বানিয়েছে। মুখিয়াজি গর্ত তো ও নিজেই খুঁড়েছে, চুরি করা জিনিস লুকোতে। সুযোগ না পেয়ে বাড়িতে এনে রেখেছে। বিরজু, তুমি বলছো মূর্তিটা তোমার? হ্যাঁ মুখিয়াজি, এটা আমার পরদাদা ঠাকুর সংগ্রাম সিংহের বানানো মায়াবী ছাগল। আমরা বহু বছর ধরে গোপন তহখানায় এর পূজা করে আসছি। গত রাতে এটা উধাও হয়ে যায়। যদি এটা আপনার হয় তাহলে আপনি জানবেন এই মূর্তিটা জীবন্ত। কি বলছো মেয়ে? জি কাকা, যখন আমার স্বামী এটাকে ভাঙতে গিয়েছিলেন তখন এটা আগুনের মতো লাল হয়ে উঠেছিল। আর যখন আমি পূজা করলাম তখন এর চোখ থেকে অশ্রু পড়ল আর মুখ থেকে একটা সোনার মুদ্রা বের হলো। ভোলা পকেট থেকে সেই সোনার মোহর বের করে মুখিয়ার পায়ের কাছে রেখে দেয়। দেখুন সরকার, এটা ওই মূর্তির দেওয়া প্রসাদ। দেখলেন, এখন আবার জাদুটোনার গল্প শুরু করেছে। এই মোহরটাও নিশ্চয়ই আমার বাড়ি থেকে চুরি করেছে মূর্তির সঙ্গে। সত্য আর মিথ্যার এই লড়াইয়ে মিথ্যার পাল্লাই ভারী, কারণ মিথ্যার পাশে ছিল টাকার জোর আর সত্যের পাশে ছিল শুধু অশ্রু। মুখিয়া হাতে সোনার মোহর নিয়ে দেখেন এটা খাঁটি সোনা। তিনি দ্বিধায় পড়ে যান। মামলাটা জটিল। বীরজুর কাছে কোনো সাক্ষী নেই যে চুরি কখন হয়েছে। ভোলার কাছেও কোনো সাক্ষী নেই যে সে খেতে কখন পেয়েছে। কিন্তু গ্রামের নিয়ম বলে, যার কাছে সম্পদের প্রমাণ নেই তাকেই চোর ধরা হবে। তাহলে কি গরিব হওয়াই আমার অপরাধ মুখিয়াজি? আজ যদি আমারও হ্যাভেলি থাকতো তাহলে কি আমায় চোর বলতেন? জবাব দিচ্ছে। মুখিয়াজি, রায় শুনিয়ে দিন। এর হাত কেটে দিন, যাতে আর কেউ চুরি করার সাহস না পায়। না, আমার স্বামীকে ছুবেন না। যদি বিচার চান তবে পরীক্ষা নিন। যেমন সীতামাতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, তেমনি এই মূর্তি নিজেই বলে দেবে এর আসল মালিক কে। শান্ত হও, বউ ঠিক বলেছে। আমাদের গ্রামে অন্যায় হবে না। যদি এই মূর্তি সত্যিই জাদুকরী হয় যেমন ভোলা বলছে, আর যদি এটা বীরজুর কুলদেবী হয় যেমন বীরজু বলছে, তাহলে মূর্তি নিজের বিচার করবে। কাল সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে সত্যের পরীক্ষা হবে। ভোলা আর বীরজু, তোমাদের দুজনকেই সবার সামনে খালি হাতেই মূর্তি তুলতে হবে। ভোলা ও লাজবন্তীর দাবি, মূর্তি খারাপ নিয়তওয়ালাকে জ্বালিয়ে দেয় আর সৎ সেবককে ফল দেয়। যে এই মূর্তিটা তুলে মন্দিরের সিঁড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে, না পুড়ে, মূর্তি তার বলে ধরা হবে। আর যে পুড়ে যাবে তাকে গ্রাম ছাড়া করা হবে। তার সমস্ত জমি অন্য পক্ষের হাতে তুলে দেওয়া হবে। মঞ্জুর আছে মুখিয়াজি। এই মুখিয়া আমাকে ফাঁসাচ্ছে। যদি সত্যি এটা গরম হয়ে যায়? না না, সোনা তো সোনাই। ভোলার নিশ্চয়ই কোনো চালাকি করেছে। আমি জমিদার, আমারই কথা চলে, আমারই মুদ্রা চলে। রাত ঘনিয়ে আসে। আগামী সকালের সূর্য ঠিক করবে সত্যের জয় হবে না ক্ষমতার। মূর্তিও আমার কথাই মানবে। আমারও মঞ্জুর আছে। কাল দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে। পঞ্চায়েত শেষ হয়। মূর্তিটাকে গ্রামের মন্দিরের চবুতরায় রাখা হয়। দুজন পাহারাদার মোতায়েন থাকে, কেউ যেন সেটাকে ছুঁতে না পারে। বীরজু নিজের বাড়িতে অস্থির হয়ে পায়চারি করছে। যদি কাল মূর্তিটা গরম হয়ে যায় তাহলে আমার মান সম্মান শেষ, আর ওই অনুর্বর জমিও হাতছাড়া হবে। আমাকে কিছু একটা করতেই হবে। ঠান্ডা করার লেপ, কাল সকালে এটা হাতে মেখে যাব। আগুনও আমার কিছু করতে পারবে না। ভোলা, তুই সত্যের ভরসায় থাক, আমি আমার চালাকিতে জিতব। ভোর হয়েছে। সূর্যের লাল কিরণ মন্দিরের চবুতরায় রাখা সোনার ছাগলের ওপর পড়ছে। পুরো গ্রাম জড়ো হয়েছে। সূর্য উঠেছে,
কিন্তু আজকের সূর্য কি ভোলার জীবনে আলো আনবে নাকি তাকে চিরতরে অন্ধকারে ঠেলে দেবে? পরীক্ষা শুরু হোক। প্রথমে দাবি করা ব্যক্তি বীরজু এগিয়ে আসুক। বীরজু আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়। তার হাতে তেলের মতো কিছু মাখা চকচক করছে। দেখো, ওর চোখে তো কোনো ভয় নেই। তাহলে কি ভগবানও ধনীদের পক্ষ নেন? ধৈর্য ধরো। ভগবান পরীক্ষা নিতে পারেন, কিন্তু ঠকাতে পারেন না। মন্দিরের চবুতরায় সকালের রোদ। বীরজুর মুখে ঘাম, কিন্তু অহংকার এখনো অটুট। সে ঝাঁপিয়ে পড়ে মূর্তিটা ধরতে। তার হাত মূর্তিতে স্পর্শ করতে তার হাতে মাখা লেপ মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে যায়। তার চামড়া জ্বলতে শুরু করে। মরে গেলাম, বাঁচাও, এটা আগুন, আগুন। দেখো, ওর হাত থেকে পোড়ার গন্ধ আসছে। আর এ কি, ওর হাতে তো তেল মাখা ছিল। বীরজু, তুমি পঞ্চায়েতকে ঠকানোর চেষ্টা করেছ? পবিত্র পরীক্ষায় প্রতারণা? মুখিয়াজি, এই মূর্তি অভিশপ্ত। এটা ডাইনি। এটাকে ফেলে দিন, না হলে পুরো গ্রাম জ্বলে যাবে। কিন্তু বীরজু নিজের পরাজয় মানতে রাজি নয়। সে নিজের জ্বালার প্রতিশোধ নিতে চায়, নির্বাক মূর্তি আর ভোলার ওপর। ভোলা, এবার তোমার পালা। যদি এই মূর্তিটা তোমার হয় ভোলা, তাহলে তুলে দেখাও। ভোলা ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায়। তার হাত কাঁপছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লাজপান্তি তাকিয়ে আছে। তার চোখে প্রার্থনা। হে ধরিত্রী মাতা, আমার সোনা চাই না, শুধু আমার সত্যটা চাই। যদি আমি সত্যবাদী হই, তাহলে আমার মান রক্ষা করো। ভোলার খসখসে পরিশ্রমী হাত মূর্তিতে স্পর্শ করতেই মূর্তির লাল আভা মিলিয়ে যায়। সে আবার সোনালি আর শীতল হয়ে ওঠে। এটা তো মাখানোর মতো ঠান্ডা, মুখিয়াজি। ভোলা সহজেই মূর্তিটা তুলে নেয় আর বুকে জড়িয়ে ধরে। ফয়সালা হয়ে গেছে, এই জাদুকরী মূর্তি ভোলার। আর বীরজু, পঞ্চায়েতকে বিভ্রান্ত করা ও মিথ্যে বলার অপরাধে তোমার উপর 500 টাকার জরিমানা ধার্য করা হলো। এখন এখান থেকে চলে যাও। বীরজু অপমানিত হয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় ভোলার দিকে এক রক্তচক্ষু দৃষ্টি দেয়। তার চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। সন্ধ্যা। ভোলা আর লাজবন্তী নিজেদের ঘরে। মূর্তিটা পরিষ্কার কাপড়ের উপর রাখা। দুজনেই খুব খুশি। দেখলেন তো, আমি বলেছিলাম ভগবানের ঘরে দেরি আছে, অন্ধকার নেই। হ্যাঁ লাজবন্তী, কাল সকালেই আমি এটা নিয়ে শহরে যাব। আমরা পাকা বাড়ি বানাবো, ভালো জমি কিনে চাষ করব। আজ কি রাত আমাদের সঙ্গে থাকুক, এটাই আমাদের দারিদ্র্যের শেষ রাত। ভোলা আর লাজবন্তী সোনালী ভবিষ্যতের স্বপ্ন বুনছে। তারা জানে না এই মূর্তি তাদের সোনা দিতে আসেনি, বরং কিছু শেখাতে এসেছে। রাত গভীর। হঠাৎ সোনার মূর্তি থেকে চটাক শব্দ আসে। চোখের সামনে পুরো মূর্তিটা ভেঙে পড়ে। টেবিলে আর কোনো সোনার ছাগল নেই। সেখানে শুধু কালো মাটির ঢিবি, আর তার মাঝখানে অদ্ভুত কিছু পড়ে আছে। এ কি হচ্ছে? আমাদের সোনা মাটি হয়ে যাচ্ছে। সব শেষ। আমাদের ধন সবই কি প্রতারণা ছিল? মাটির ভেতর থেকে কয়েকটা বীজ বেরিয়ে আসে। বীজ? এগুলোই আমাদের গুপ্তধন? না লাজবন্তী, কেঁদো না, ভালো করে দেখো। এগুলো সাধারণ বীজ নয়। আমার বাবা বলতেন, দুর্ভিক্ষের সময় আমাদের পূর্বপুরুষরা সব সোনা বেচে জীবন বীজ কিনেছিলেন, যাতে মাটি আবার জীবন্ত হয়ে ওঠে। হয়তো আসল গুপ্তধন সোনা নয়, এই বীজ। ভোলা বুঝে গেল, ওটা সোনার মূর্তি ছিল না, ছিল এক তিজোরি। লোভী বীরজুকে সে পুড়িয়েছে, কিন্তু পরিশ্রমী ভোলার হাতে এসে খুলে গেছে। কারণ একজন কৃষকের কাছে আসল সম্পদ সোনা নয়, বীজ। ভোলা হাতে ঝলমলে বীজগুলো নিয়ে তাকিয়ে আছে। ঠিক তখনই পোড়া গন্ধ আসে। লাজবন্তী, কিছু একটা পুড়ছে। যদি সোনা আমার না হয়, তাহলে তোরও হবে না ভোলা।
নিজের জাদুকরি ছাগল নিয়ে এই বাড়িতেই পুড়ে মর। পরের দিন প্রতিশোধের আগুনে জ্বলে বীরজু ভোলার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভোলা আর লাজবন্তী ভেতরে আটকা পড়ে। এখন তাদের না আছে ঘর না টাকা, শুধু আছে সেই জাদুকরি ঝলমলে বীজ। সেই রাত ছিল ভোলার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। তাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আশার বীজগুলো নিরাপদ রইল। পরদিন সকাল। ভোলার বাড়ি এখন শুধু ছাইয়ের স্তূপ। বীরজু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে, কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে গুঞ্জন ওঠে। মানুষ ছাইয়ের দিকে নয়, মাঠের দিকে তাকিয়ে। ভোলা সেই জাদুকরি বীজগুলো তার জমিতে লাগায়। সেই বীজগুলো থেকে খুব ভালো ফসল হয়। তারপর সেই ফসলগুলো যখন পরিপক্ক হয়ে যায়, সেগুলো বিক্রি করে ভোলা অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে পাকা বাড়ি করে ফেলে। এভাবে তার দুঃখের দিন শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।